সকালে প্রাতঃভ্রমণ সেরে এসে কর্নেল রামপাল সিংহ বারান্দায় বসে চা খাচ্ছে। খবরের কাগজটা টেবিলে রাখা, মোটামুটি শিরোনামে চোখ বোলানো হয়ে গেছে। একঘেয়ে সব খবর, সবাই যেন আদর্শের পথ থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছে। এত অন্ধকারে আলো কোথায়? নিচে কর্নেলের সহকারী সত্যরঞ্জন লনের সামনে ফুল গাছগুলোয় জল দিচ্ছে। সঙ্গে আছে রঘু, সে এ বাড়ির দেখাশোনা করে। সত্যরঞ্জন মিত্র কর্নেলের পুরনো সহকর্মী, সে এই বাড়ির একতলাতেই থাকে। হঠাৎ একজন এসে বাইরের গেটে বেল বাজালো। রঘু এগিয়ে গিয়ে গেট খুলল। লোকটা চুল উস্কো খুস্কো, মুখে অনেক দিনের না কামানো দাড়ি, পরনে ধুতি পাঞ্জাবি। লোকটা হাঁপাচ্ছে, দেখে মনে হলো দূর থেকে আসছে। রঘু গেট খুলে তাকে জিজ্ঞেস করলো, কি দরকার, কাকে চাই? লোকটা বলল, এটা কি গোয়েন্দা কর্নেল রামপাল সিংহের বাড়ি? আমি অনেক দূর থেকে আসছি, তার সঙ্গে দেখা করা আমার ভীষণ দরকার। উপরের বারান্দা থেকে কর্নেল ব্যাপারটা দেখে আন্দাজ করতে পেরেছিল। সে ইশারা করে সত্যরঞ্জনকে বলল, লোকটাকে উপরে পাঠিয়ে দাও। লোকটা পাশের কাঠে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো। কর্নেল তাকে সামনের চেয়ারটায় বসতে বলল। লোকটা হাত জোড় করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ইতস্তত করে চেয়ারটায় বসল। বসে সে বলতে শুরু করলো, হুজুর, আমি ঘনশ্যাম, মেদিনীপুরের শতদল রাজবাড়ি থেকে আসছি। আমার মনিব জমিদার গোবিন্দবাবু খুন হয়েছেন, বিছানায় রক্তের দাগ। সকাল থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না, বাবু বোধহয় আর বেঁচে নেই। এই বলে ঘনশ্যাম হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল। কিছুক্ষণ বাদে থেমে সে পকেট থেকে একটা খাম বের করে কর্নেলের হাতে দিয়ে বলল, বাবু আগে থেকেই বোধহয় এটা টের পাচ্ছিলেন। কদিন আগে আমাকে ডেকে বললেন, দেখ ঘনশ্যাম, আমার যদি কিছু হয় তাহলে ড্রয়ারে একটা খাম রাখা আছে, তার ভেতরে একটা চিঠি আছে, উপরে কর্নেল সাহেবের ঠিকানাও লেখা আছে। তুই সোজা চিঠিটা নিয়ে গিয়ে কলকাতায় কর্নেল সাহেবের হাতে পৌঁছে দিবি। কর্নেল ঘনশ্যামের হাত থেকে মুখবন্ধ খামটা নিয়ে খুলে ফেলল। ভেতরে একটা চিঠি, নিচে গোবিন্দ রায়চৌধুরীর সই। চিঠিতে লেখা, মাননীয় কর্নেল সাহেব, আমি শতদল রাজবাড়ির জমিদার কল্যাণ রায়চৌধুরীর বংশধর গোবিন্দ রায়চৌধুরী। 1567 সালে আকবরের সেনা বিভাগের কর্মচারী জনার্দন উপাধ্যায় উত্তরপ্রদেশ থেকে মেদিনীপুরের শতদলে এসে রাজবাড়ি কিনে নেন। কিন্তু তা সত্ত্বেও কিছু জমি বংশ পরম্পরায় আমাদের কাছেই থেকে যায়। আমরা লালকুঠির কাছাকাছি থাকি, কিন্তু বর্তমানে বিল্ডিং কন্ট্রাক্টর শোভনলাল আমাদের এই জমিও জোর করে কিনে নিতে চায়। সে ঝুনঝুনওয়ালার থেকে মোটা টাকা নিয়ে বসে আছে। ওরা আমাদের তুলে দিয়ে সেই জায়গায় ফ্যাক্টরি বানাতে চায়। আমাদের তাই বারবার নানাভাবে হুমকি দিচ্ছে। আমার মোটা অঙ্কের জীবন বীমা করা আছে, আমার কিছু হয়ে গেলে সে টাকা আমার একমাত্র বোন সোহিনী পাবে। আমাকে বাঁচানো বা রক্ষা করার দায়িত্ব আপনার উপর ছেড়ে দিলাম। তার জন্য পারিশ্রমিক হিসেবে এই চেকটি অগ্রিম দিয়ে রাখছি। অনুগ্রহ করে গ্রহণ করে আমাকে ধন্য করবেন। বিনীত গোবিন্দ রায়চৌধুরী। চিঠিটার সঙ্গে 20,000 টাকার একটা চেক। কর্নেল ঘনশ্যামকে জিজ্ঞেস করল, থানায় খবর দেওয়া হয়েছে? ঘনশ্যাম বলল, হ্যাঁ হুজুর, আমি থানায় খবর দিয়েই সোজা এখানে আসছি। কর্নেল ঘনশ্যামকে বলল, ঠিক আছে, তুমি এখন আসতে পারো, আমি দেখছি কি করা যায়। ঘনশ্যাম বলল, আমি এবার একটু নিশ্চিন্ত হলাম হুজুর। এই বলে সে গেট দিয়ে বেরিয়ে গেল। লক্ষ্য করল না যে এতক্ষণ একটা গাড়ি দূরে দাঁড়িয়ে তার উপর নজর রাখছিল। তাকে কর্নেলের বাড়ি থেকে বেরোতে দেখে সেই গাড়িতে স্টার্ট দিয়ে আরোহী বেরিয়ে গেল। কিছুক্ষণ বাদে রঘু এসে একটা খাম দিয়ে গেল। বাইরের লেটার বক্সে কে বা কারা যেন ফেলে দিয়ে গেছে। সত্যরঞ্জন সেটা খুলে চিঠিটা কর্নেলের হাতে দিল। তাতে লেখা আছে, সাবধান,
আপনারা এই ব্যাপারে কেউ এগোবেন না, তাহলে আপনাদের প্রাণহানি পর্যন্ত হতে পারে। আমরা কিন্তু আপনাদের লাইফের কোনো গ্যারান্টি দিতে পারবো না। জনৈক শুভাকাঙ্ক্ষী। কর্নেল চিঠিটা পড়ে ঠোঁট চেপে হাসল। এরকম ভয় দেখানো চিঠি আগেও তারা অনেক কেসে পেয়েছে। চিঠিটা সত্যর হাতে দিয়ে কর্নেল বলল, সত্য, এখন বোঝা যাচ্ছে এর মধ্যে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। সুতরাং আমাদের যত তাড়াতাড়ি সম্ভব শতদল যাওয়া দরকার। চটপট তৈরি হয়ে নাও। ঘণ্টাখানেক বাদে কর্নেল আর সত্যরঞ্জন বেরিয়ে পড়ল। চালক বিহারীলাল বলল, সে রাস্তা চেনে। গন্তব্যস্থল শতদল রাজবাড়ি, পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক মহকুমায়, কলকাতা থেকে 110 কিলোমিটার দূর। ঘণ্টা দুয়েকের পথ। প্রথমে সোজা বম্বে রোড ধরতে হবে। রাস্তা ভালো, তবে যানবাহনের ভিড় খুব। নন্দকুমার মোড় পার হয়ে আরও 13 কিলোমিটার পথ। কাল রাতে একটু বৃষ্টি হয়েছে। রাস্তার দুপাশে খানাখন্দে কোথাও কোথাও জল জমে আছে। যাওয়ার পথে কর্নেল স্থানীয় পুলিশ স্টেশনে দেখা করে নিজের পরিচয় দিল। অফিসার ইনচার্জ বললেন তারা তদন্ত চালাচ্ছেন, তবে এখনো পর্যন্ত তারা এই ব্যাপারে কোনো দিশা খুঁজে পাননি। লালকুঠির কাছে পৌঁছতেই রাস্তায় ঘনশ্যামের সঙ্গে দেখা হয়ে গেল। ঘনশ্যাম হাত জোড় করে ছুটে এলো। রাজবংশের 3টি রাজবাড়ির মধ্যে তৃতীয় রাজবাড়ি এখনও সযত্নে রক্ষিত। চারপাশে আগে পরীক্ষা কাটা ছিল, নিচে ছিল সুড়ঙ্গ, পাশে কুঠি। প্রাসাদের আভিজাত্যই আলাদা। চওড়া দালান, কড়িকাঠের সিলিং, কারুকার্য করা দরজা, জানলা। জানালায় পুরনো দিনের খড়খড়ি। গোবিন্দবাবু যেই ঘরে খুন হয়েছেন, ঘনশ্যাম সেখানে তাদের নিয়ে গেল। বিছানার চাদরে তখনও চাপ চাপ জমাট বাঁধা রক্ত। কর্নেল বলল, গোবিন্দবাবুর দেহ যখন পাওয়া যায়নি, তখন তিনি খুন নাও হতে পারেন। সত্যরঞ্জন বলল, কিন্তু বিছানায় যে জমাট বাঁধা রক্ত। কর্নেল বলল, সেটা মানুষের রক্ত নাও হতে পারে, মুরগি বা অন্য কোনো জন্তুরও হতে পারে। ফরেন্সিক রিপোর্ট ছাড়া বোঝা যাবে না। তাতে লাভ? চক্রান্তকারীরা পুলিশ বা আমাদের বিভ্রান্ত করার জন্যও এটা করতে পারে। তদন্তের সময় সব আশঙ্কার কথাই মাথায় রাখতে হয়। কাল রাতে বৃষ্টি হয়েছিল। রাস্তার ধারের মাটি এখনো কাঁচা। একটু দূরে কাঁদার মধ্যে একটা গাড়ির চাকার দাগ পাওয়া গেল। ঝোপের পাশে এক পাটি জুতো। সেটা দেখেই ঘনশ্যাম কপাল চাপড়ে বলে উঠল, হায় হায়, এটা তো বাবুর জুতো। পাশে একটা একচালা বাড়ি। জানলা দিয়ে একটা 10-12 বছরের ছেলে মুখ বাড়িয়ে উৎসুক চোখে তাদের দেখছে। ভেতরে ক্রিকেটের বিশ্বকাপ চলছে। সত্যরঞ্জন ছেলেটিকে জিজ্ঞেস করল, খোকা, কি নাম তোমার? আজকালের মধ্যে তুমি এখানে কিছু দেখেছ? ছেলেটি তাদের দেখে আধো আধো গলায় বলে উঠল, লাল বল, 1 বল 3 ছক্কা, 1 বল 3 ছক্কা। সত্যরঞ্জন বলল, তার মানে? ঘনশ্যাম বলে উঠল, আজকাল এই টিভি আর খেলাধুলা ছেলেগুলোর মাথার 12টা বাজিয়ে দিয়েছে। সত্যরঞ্জন বলল, 1 বলে 3 ছক্কা কী করে হতে পারে? কর্নেল বলল, কেন, না হওয়ার কি আছে? যদি পরপর 2টো নো বল হয় তাহলে? ছেলেটি তা শুনে খুব জোরে হাততালি দিয়ে উঠল। তারপর তাদের দিকে বুড়ো আঙুল তুলে থামস আপ দেখালো। কর্নেল বলল, ঘনশ্যাম, এখানে আমাদের যা দেখার দেখা হয়ে গেছে, এবার ফিরতে হবে। হুজুর, এত বেলায় আপনারা কিছু না খেয়ে খালি মুখে চলে যাবেন? বাবু থাকলে আপনারা কিছুতেই না খেয়ে যেতে পারতেন না। কর্নেল বলল, ঘনশ্যাম, এখন আমাদের অনেক কাজ। যতক্ষণ পর্যন্ত না গোবিন্দবাবুর লাশ পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের সব জায়গায় খবরাখবর করতে হবে। আমি এখানে থানায় বলে যাচ্ছি, তারা কোনো খবর পেলে আমাকে জানাবে, আর তুমিও মাঝে থানায় গিয়ে খবর নিও। কর্নেলের গাড়ি শতদল ছেড়ে বেরিয়ে গেল। পরের দিন কর্নেল আর সত্যরঞ্জন কলকাতা লালবাজার, হেরিটেজ সম্পত্তি বিভাগ, স্থানীয় থানা, বিএলআরও অফিস, টোল প্লাজা, বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করল। জানা গেল
ভবন নির্মাণ কোম্পানি শুক্লা অ্যান্ড সন্স এদিকে নানা জায়গায় জমি কিনতে শুরু করেছে। তাদের উদ্দেশ্য মোটর বাইক আর পার্টসের কারখানা তৈরি করা। তাদের পিছনে মদত জোগাচ্ছে প্রভাবশালী লোকজন। শতদল রাজবাড়ির সংলগ্ন জমিজমার উপর তাদের নজর অনেক দিন ধরে। গোবিন্দবাবু আগে কয়েকবার স্থানীয় থানায় অভিযোগ করেছিলেন, পুলিশ সেভাবে গুরুত্ব দেয়নি। গোবিন্দবাবুর বিছানার রক্তের ফরেন্সিক পরীক্ষায় পাওয়া গেল মানুষের রক্ত নয়। সুতরাং গোবিন্দবাবু খুন হননি, তাকে কোথাও গুম করে রাখা হয়েছে। তাকে খুন করলে তো লোকসান, তিনি না থাকলে জমি হস্তান্তরের কাগজপত্রে সই করবে কে? এখন একমাত্র কাজ গোবিন্দবাবুকে সুস্থ অবস্থায় উদ্ধার করা। কিন্তু কোথায় তিনি? কে তার হদিশ দেবে? তার মোবাইল সুইচ অফ, তাই টাওয়ারও খুঁজে পাওয়া যাচ্ছে না। রাস্তার সিসিটিভির ফুটেজ চেক করে দেখা গেল গোবিন্দবাবুর গুম হওয়ার রাতে অনেক গাড়ি নন্দকুমার মোড় দিয়ে পাস করেছে। সত্যরঞ্জন কর্নেলকে বলল, কেন জানি না, আমার মনে হচ্ছে গোবিন্দবাবুকে কলকাতার দিকেই নিয়ে যাওয়া হয়েছে। মোটামুটিভাবে এটা ধরে নিয়ে কাল রাত্রে এখান থেকে যতগুলো গাড়ি গেছে তাদের নম্বর টোল প্লাজা থেকে সংগ্রহ করে আরটিও অফিস থেকে রিপোর্ট যাচাই করতে হবে। দরকার হলে লালবাজারেও যোগাযোগ করতে হবে। সত্যরঞ্জন টোল প্লাজা এসে ওই সময় যাওয়া সমস্ত গাড়ির নম্বর আর ভিডিওগুলো দেখতে শুরু করলো। দেখা হলে একটা লাল রঙের গাড়িকে ওদের সন্দেহ হচ্ছে। তার জানলাগুলোর কাচ তোলা। গাড়ির ড্রাইভারের যেন বড্ড বেশি তাড়া। কর্নেল এতক্ষণ সেই ছেলেটার কথাগুলো বারবার বোঝার চেষ্টা করছিল। সত্যরঞ্জন বলল, কর্নেল দেখো, এই একটি সন্দেহজনক গাড়ি, লাল রঙের। কর্নেল অস্ফুট স্বরে বলে উঠল, লাল বল। একটু থেমে সত্যকে জিজ্ঞেস করল, গাড়িটার নম্বর কত? সত্য বলল, 0666। কর্নেল উত্তেজিত হয়ে বলে উঠল, এইবার বুঝতে পেরেছি। সত্যরঞ্জন জিজ্ঞেস করল, কি বুঝলে একবার? কর্নেল বলে উঠল, 1 বল 3 ছক্কা। সত্য বলল, মানে? কর্নেল বলল, ধরতে পারলে না? বল আকৃতিতে গোল মানে 0, আর 3 ছক্কা মানে পরপর 3টে 6, সুতরাং দাঁড়ালো 0666। বাচ্চাটি ইঙ্গিতে এই গাড়িটার কথা আমাদের বোঝাতে চাইছিল। এবার ট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ করে আমাদের গাড়িটার রুট ফলো করতে হবে। খবর নিয়ে জানা গেল গাড়িটা ডায়মন্ড হারবারের দিকে গেছে। ট্রাফিক পুলিশেরা এ ব্যাপারে তাদের অনেক সাহায্য করলো। শেষমেশ খবর পাওয়া গেল গাড়িটা ডায়মন্ড হারবার পর্যন্ত যায়নি, জোকা মেট্রো স্টেশন পেরিয়ে খড়িবেড়িয়ার কাছাকাছি কোথাও থেমেছে। কর্নেল আর সত্যরঞ্জন গাড়ি নিয়ে সেই দিকে রওনা দিল। সন্ধ্যের দিকে খড়িবেড়িয়ার কাছাকাছি একটা লজে উঠল, গাড়িটা সেখানেই রেখে দিল। সন্ধ্যের দিকে কর্নেল ফেরিওয়ালার ছদ্মবেশ নিল, মাথায় সাদা কাপড়ের টুপি, পরনে পাজামা, মুখ ভর্তি দাড়ি, কাঁধে একটা ঝোলা ব্যাগ, নানা খেলনাপাতি ভরা। লজ থেকে বেরিয়ে এ গলি ও গলি ঘুরতে ঘুরতে কর্নেল একটা গলির ভেতরে একটা লাল গাড়ি দেখতে পেল। সেই গাড়ি তারা খুঁজছিল। গাড়িটা একটা পুরনো বাড়ির গেটের বাইরে দাঁড় করানো। কর্নেল লজে ফিরে এসে সত্যরঞ্জনকে বলল, স্থান কাল পাত্র ঠিক মতো ভেবে নিয়ে তবে কাজে এগোতে হয়। স্থান খুঁজে পাওয়া গেছে। কাল হচ্ছে রাত, আর পাত্র কারা তা কাল সকালের মধ্যেই বোঝা যাবে। সুতরাং এখন শুধু একটু ধৈর্য ধরে অপেক্ষা। রাত একটু গভীর হলে কর্নেল আর সত্যরঞ্জন লজ থেকে বেরিয়ে সেই পুরনো বাড়িটার পিছন দিকে এগিয়ে গেল। জায়গাটা অল্প জঙ্গলে ভরা। পাঁচিলের বাইরে একটা গাছে উঠে সত্যরঞ্জন পাঁচিল টপকে ভিতরে ঢুকল। তারপর হাত ধরে কর্নেলকেও তুলে নিল। ভেতরে টিনের ছাউনি দেয়া একটা গুমটি ঘর। পিছনের জানলা দিয়ে দেখা গেল ভেতরে একটা অল্প আলোর বাল্ব জ্বলছে। খাটিয়ার উপর একজন শুয়ে, হাত দুটো দড়ি দিয়ে বাঁধা। তারা গোবিন্দবাবুর ছবি দেখেছিল। কর্নেল তাই বুঝতে পারল এই লোকটিই গোবিন্দবাবু। পাশের টেবিলে একটা মোমবাতি জ্বালা। ঘরের কোণে জলের বড় জার। ওদের মধ্যে থেকে সর্দার গোছের একজন গোবিন্দবাবুর দিকে এগিয়ে গিয়ে বলল, এখনও সময় আছে, ভেবে নে, স্ট্যাম্প পেপারগুলোয় সই করে দে,
তাহলে প্রাণে বাঁচবি, আর তা না হলে প্রাণে বাঁচবি না। কাল সকালে শুক্লা যে আসছে, তোর আয়ু শেষ। তোকে কেটে টুকরো টুকরো করে গঙ্গায় ভাসিয়ে দেব, কেউ তোর লাশটাও খুঁজে পাবে না। গোবিন্দবাবু বললেন, তোমাদের যা খুশি তা করতে পারো, প্রাণ থাকতে ওই কাগজে আমি সই করব না। লোকগুলো বলল, তবে রে, বলে গোবিন্দবাবুর দিকে ধেয়ে গেল। সত্যরঞ্জন সামনের দরজাটায় জোরে এক লাথি মারতেই দরজাটা গেল খুলে। লোকগুলো হঠাৎ কর্নেলদের দেখে প্রথমে একটু ভ্যাবাচাকা খেয়ে গেল, তারপর সকলে মিলে সত্যরঞ্জনের উপরে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু তারা তো জানে না সত্যরঞ্জন ক্যারাটেই ব্ল্যাক বেল্ট। কয়েক মিনিটেই সে তাদের চারজনকে লাথি আর ঘুষি মেরে কাবু করে ফেলল। কর্নেল হাসতে হাসতে বলল, আমি জানি সত্য থাকতে আমাকে রিভলভারের গুলি খরচ করতে হবে না। গোবিন্দবাবু উঠে এগিয়ে এলেন। ইতিমধ্যে কর্নেল থানায় ফোন করে দিয়েছিল। থানার ভ্যান বাইরে এসে থামল। ভেতরে ঢুকে তারা দুষ্কৃতী চারজনকে গ্রেফতার করল। গোবিন্দবাবু কর্নেলকে দেখে বললেন, আমি নিশ্চিত যে আপনি খ্যাতনামা গোয়েন্দা কর্নেল রামপাল সিংহ। আপনার উপর ভরসা রেখে আমি যে কোনো ভুল করিনি তা বুঝতেই পারছি। আপনার জন্য আমি প্রাণ ফিরে পেলাম। কর্নেল বলল, আপনি এর জন্য সত্যরঞ্জনকে ধন্যবাদ দিন। ও একাই ওদের চারজনকে ঘায়েল করেছে। সত্যরঞ্জন হাসতে হাসতে বলল, সবার উপরে সেই লাল বল, এক বল 3 ছক্কা। বাচ্চাটিকে হ্যাটস অফ। এতক্ষণ শোনালাম গল্প এক বল 3 ছক্কা, কলমে রামপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, কণ্ঠে আমি অপর্ণা।